নিজের তো টাকা ইনকাম করতে হয় না, তাই বোঝো না টাকা ইনকাম করা কত কষ্ট। যখন যা চাচ্ছ তাই তো কিনে দিচ্ছি, তারপরেও কিসের হাত খরচের টাকা? তোমার বাবা অসুস্থ, তার জন্য তোমার 2 দিন পর পরই টাকা খরচ করতে হবে? তোমার ফ্যামিলিতে আর কোনো লোকজন নাই? পড়াশোনা করেছো তো কি হয়েছে, ঘরে বসে চুপচাপ নিজের সন্তান মানুষ করো। মেয়ে মানুষের 2 দিন পর পর এটা সেটা কেনার এত চাহিদা থাকতে নেই, লোকে কি বলবে? হাজবেন্ডের কাছ থেকে প্রতিনিয়ত শরীরে এমন হুল ফোটানো কথা শুনেই যাচ্ছি। ওইদিকে বুঝতে পারলাম বাহিরে গিয়ে কোনো কিছু করার দরজা আমার বন্ধ হয়ে গেছে। চিন্তা করলাম না, এবার কিছু করা উচিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মতো যারা একটু ওজনজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এরকম কুসুম গরম পানিতে একটু লেবু পানি খেয়ে নিতে পারেন। অনেকে কিন্তু এর সাথে মধু অ্যাড করেন। আবার কেউ কেউ আছেন খালি পেটে এরকম লেবু পানি খেতে পারেন না, অ্যাসিডিটির প্রবলেম হয়। তো তারা কিন্তু চাইলে এখানে একটু চিয়া সিড অ্যাড করে নিতে পারেন, তাহলে পেটটা অনেক সময় পর্যন্ত ভরা থাকবে আর অ্যাসিডিটির কোনো প্রবলেমও হবে না। আমি যে অনেক বেশি হেভি ওয়েটের ছিলাম এরকম কিন্তু না। আফটার প্রেগনেন্সি অনেকের কিন্তু অনেক বেশি ওয়েট বেড়ে যায়, তো আমার ক্ষেত্রে হয়েছিল উল্টো। আমার একেবারে হুট করে 7 থেকে 8 কেজির মতো ওজন কমে গেছিল। আবার ওইদিকে সাফান হচ্ছে ফুল ব্রেস্ট ফিড বেবি ছিল, তো ওই সময়টাতে আমাকে প্রচুর খাওয়া দাওয়া করানো হয়েছে। আর এখন আস্তে আস্তে বেশ ভালো রকম একটা ওয়েট গেইন করেছি। তো মেয়ের বয়স যেহেতু 2 বছরের উপরে হয়ে গেছে, তো এখন চিন্তা করছি যে নিজের ওজনের ওপর একটু যত্নবান হওয়া উচিত। একটা ভিডিও যেখান থেকে শেষ হয় পরের ভিডিওটা সেইখান থেকে শুরু হয়। তো গত ভিডিওতে তো দেখিয়েছিলাম এই জিনিসগুলো ধুয়ে এখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই কাজগুলো সেরে নিচ্ছি। সকালে নাস্তা বানানোর আগেই কিন্তু কিচেনে টুকটাক বেশ অনেকক্ষণ কাজ করতে হয়, তারপরে নাস্তা বানানো শুরু করা যায়। কিন্তু আজকে আমার নাস্তা বানানোর কোনো প্রেশার নেই। সকালের নাস্তায় আজকে থাকবে মধুমাসের নাস্তা। তো সেই জন্য এই যে কাজগুলো করছি, এমনিতে তো দৌড়ের উপর শেষ করতে হয়, আজকে একটু রিল্যাক্স মুডে করতে পারছি। তো ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। বাড়ি যাওয়ার আগে এই চুলাটা পরিষ্কার করে রেখে গেছিলাম, তো তেমন একটা ময়লা হয়নি, কিন্তু উপরে একটু ধুলার আস্তরণ পড়েছিল, সেই জন্য গ্লাস ক্লিনার দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর মেয়ের জন্য তার পছন্দের খাবার নুডলস বসিয়ে দিয়েছি। বর্ষাকালে বাতাসের আর্দ্রতার জন্য অনেক সময় কিন্তু লবণের জারে লবণ রাখলে, চিনির জারে চিনি রাখলে সেগুলো গলে যায়। আর চিনির জারে যে জিনিসটা প্রবলেম হয় সেটা হচ্ছে পিঁপড়া, এই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটু কিছু লবঙ্গ ছড়িয়ে রাখেন তাহলে কিন্তু চিনির জারে আর কোনো রকম পিঁপড়া হবে না, আর লবণের জার থেকে লবণগুলো গলে যাবে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটা স্বর্গীয় সম্পর্ক, কিন্তু স্বর্গীয় সম্পর্ক হলেও এই সম্পর্কটা কোনো সময় ভালো যাবে, কোনো সময় খারাপ যাবে, এটাই স্বাভাবিক। ভালোবাসা আর সম্মান এই দুইটা জিনিস কিন্তু আলাদা। হয়তোবা কোনো একটা সম্পর্কে অনেক বেশি ভালোবাসা আছে, কিন্তু সেখানে যদি সম্মান না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কগুলো খুব বিষাক্ত হয়ে যায়। জীবনের ভালো সময়গুলো তো ভালোই যায়, কিন্তু অনেক সময় খারাপ সময়গুলোতে আমরা কেন যেন একজন আরেকজনের প্রতি রেসপেক্টটা হারিয়ে ফেলি। এখানে কিন্তু শুধু আমি একজন হাজব্যান্ডের কথা বলছি না, আমি একজন ওয়াইফের কথাও বলছি। দুজনারই দুজনের মতামতকে রেসপেক্ট করা উচিত। কিন্তু আমাদের যে সামাজিক অবস্থা ব্যবস্থা, বেশিরভাগ ফ্যামিলিতে হাজব্যান্ড তার ওয়াইফকে তার যোগ্য সম্মানটা দিতে ভুলে যায়। মানে যে সম্মানটা তার ওয়াইফ তার কাছ থেকে ডিজার্ভ করে সেই সম্মানটা কিন্তু সে দেয় না। বিয়ের পর হাজব্যান্ড তার ওয়াইফের ভরণ পোষণের দায়িত্ব তো নেন,
সেটা সে ঠিকঠাক মতো পালনও করেন। আবার দিন শেষে কথা শোনাতেও ভুলেন না। তো এই যে কথা শোনানোর ব্যাপারটা, এটা কিন্তু তখনই আসে যখন একজন হাজব্যান্ডের তার ওয়াইফের ওপর সম্মানটা না থাকে। কিছু কিছু পুরুষের কাছে তার স্ত্রী হচ্ছে শুধুমাত্র সন্তান উৎপাদনের আর লালন পালনের একটা জীবন্ত মেশিন। একটা মেয়ের মনকে বিষিয়ে তোলার জন্য হাজব্যান্ডের এইরকম মন মানসিকতাই কিন্তু যথেষ্ট। তো ফলশ্রুতিতে যেটা হয়, হাজব্যান্ড ওয়াইফের সাথে অনেক বড় দূরত্ব তৈরি হয়ে যায়। ওয়াইফ হয়তো বা কোনো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলছে, যেটা হয়তো বা হাজব্যান্ড জানেনই না। আবার হাজব্যান্ড হয়তো বা অনেক বড় একটা ভুল ডিসিশন নিয়ে নিচ্ছে, ওয়াইফ সেদিকে গুরুত্বই দিচ্ছে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিচেনের যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো কিন্তু শেষ করে নিয়েছি। এখন মধু মাসে সেই মধুময় নাস্তার আয়োজন করছি। তো আম কাঁঠালের দিনে কিন্তু একটা সুবিধা আছে, মাঝে মাঝে সকালের নাস্তায় এগুলো খাওয়া যায়, নাস্তা রেডি করার প্যারা একটু কম থাকে। তো আজকের ভিডিওতে এত ভারী ভারী কথা কেন বলছি সেগুলো অবশ্যই ক্লিয়ার করব। এই যে ইউটিউবে কাজ করছি, এখানে এসে আমার কিন্তু অনেক আপুদের সঙ্গে পরিচিতি হয়েছে। আগে হয়তো বা পার্সোনালভাবে অনেকের সঙ্গে কথা হতো না, এখন কিন্তু অনেকের সঙ্গে আমার পার্সোনালভাবে কথা হয়। অনেক আপুরাই আছেন যারা চ্যানেলের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমাকে টুকটাক প্রশ্ন করেন। আবার অনেকেই আছেন যারা খুব কাছের, তারা তাদের সুখ দুঃখের গল্প জুড়ে দেন। তো তাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমার ভালো লাগে। তো এরকমই একজন খুব কাছের একজন আপুর সঙ্গে আমার কিছুদিন আগে কথা হচ্ছিল। সে আমাকে প্রায় 2-3 দিন নক দিয়েছে যে আপু, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। বাসায় ফিরে আমি যেহেতু একটু ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছি, তো আপুটাকে রিপ্লাই দিতে আমার একটু দেরি হয়েছিল। আপুটার প্রাইভেসির জন্যই আমি আপুটার নাম বলছি না। আপুটা আমার সঙ্গে মূলত তার চ্যানেলের কিছু প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছিলেন। তো বেশ কিছুক্ষণ কথা বলার পর যে সমস্ত তথ্য আসলে পেলাম, একেবারে ভয়ঙ্কর অবস্থা। আমরা প্রত্যেকটা মেয়েই স্বাবলম্বী হতে চাই, প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত। তার মধ্যে কেউ কেউ থাকেন যে পারিবারিক চাপে পড়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন, আবার কেউ কেউ নিজের ইচ্ছাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। তো এই যে আপুটা, এর সঙ্গে যখন আমি বেশ কিছুক্ষণ কথা বলছিলাম, একটা পর্যায়ে জানতে পারি যে আপুটার হাজব্যান্ডের সঙ্গে আপুটার সম্পর্ক একেবারে ভালো নয়। মানে আমি যে এতক্ষণ সম্মানের বিষয়টা বলছিলাম, সেই সম্মানটা একেবারেই নেই। সব কিছু আসলে ভিডিওতে ভেঙে চুরে বলছি না। তো একটা পর্যায়ে আপু চিন্তা করেছেন যে সে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, সে স্বাবলম্বী হতে চায়। তো স্বাবলম্বী হতে চাওয়াটা কিন্তু দোষের কিছু না। সে যে ইউটিউবিংটা করছেন এটা তার হাজব্যান্ড জানে না। তো কিছুদিন যাওয়ার পর সে একটা অফার পায় যে আপনার চ্যানেলটা মনিটাইজ করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, আপনি যদি 30,000 টাকা আমাকে পেমেন্ট করেন। তাকে আসলে এভাবে বোঝানো হয়, 30,000 টাকা আপনি আপাতত ইনভেস্ট করেন মনিটাইজেশনের জন্য, তারপর এই টাকাটা তুলে আনা আপনার চ্যানেল থেকে মাত্র 3 দিনের ব্যাপার। তো আপুটা আসলে এত কিছু বুঝতে পারেনি। সেই সময়টাতে আপুটার হাতে কোনো টাকাই ছিল না। তো তার জেদটা এই পর্যায়ে চলে গেছিল, তার কানে 2টা স্বর্ণের দুল ছিল। সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সেই কানের দুলগুলো বিক্রি করে দিয়েছেন। তারপর 30,000 টাকা দিয়ে তার চ্যানেলটা মনিটাইজ করেছেন। তো মনিটাইজেশনের পর যেটা হলো, তার চ্যানেলটা কিন্তু একেবারে ডাউন হয়ে গেল। কোনো ভিউ তো নেই, আবার ইনকামের কথা তো চিন্তাই করা যায় না। ভিডিওর পর ভিডিও দিয়েই যাচ্ছেন, 10 থেকে 15টা ভিউ হচ্ছে। এই জিনিসটা কিন্তু তাকে মানসিকভাবে খুবই যন্ত্রণা দিচ্ছিল। আর অন্যদিকে তার হাজব্যান্ড তার কানে তার স্বর্ণের দুলগুলো যখন দেখতে পাচ্ছেন না, তার হাজব্যান্ডের সঙ্গে তার অনেক বড় একটা সমস্যা হয়ে যায়। ততদিনে আপুটা একটু হলেও আন্দাজ করতে পারছিলেন যে সে কতটা ভুল আর ভয়ঙ্কর রাস্তায় হেঁটেছেন। তার হাজব্যান্ডের সাথে তার সম্পর্কটা প্রায় শেষের পথে। আমাকে শুধু সে বারবার বলছিল যে আপু, এই চ্যানেলটা কোনোভাবে গ্রো করানো যায় কি না, যদি কোনো উপায় থাকে তাহলে একটু বলো। তো আমি যখন একটু একটু করে তার চ্যানেলের বিভিন্ন জিনিস তার কাছে জিজ্ঞেস করছিলাম, আর সে যখন এক এক করে উত্তর দিচ্ছিল, তো আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই চ্যানেলটা আর কোনোভাবেই গ্রো করানো সম্ভব না।
তার যে মানসিক অবস্থা ব্যবস্থা, তাতে করে আমার আসলে এই কথাগুলো তাকে বলতেও খুব কষ্ট হচ্ছিল। আপুটা শুধু বারবার বলছিল আমি যে ভুলটা করেছি এরকম ভুল যেন আর কেউ কখনো না করে। তো আপুটার সঙ্গে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি আপুটাকে বলেছি, আপু তোমার সঙ্গে যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, আর তুমি বারবার বলছো তুমি যে ভুল রাস্তায় হেঁটেছো এইরকম যেন আর কারো না হয়। তো এই ব্যাপারটা নিয়ে আমি আমার ভিডিওতে কথা বলতে চাই, যদি তুমি অনুমতি দাও তাহলেই আমি বলবো, এতে করে অনেকেই সাবধান হতে পারবে। তো এই কথাটা শোনার পর আপুটা পুরোপুরি কান্না করে দিয়েছে। তো কান্না করতে করতে সে বলছিল যে আপু আমার ভিডিওতে যদি আমি এই কথাগুলো বলি আমার কথাগুলো তো কেউ শুনবে না, তো তোমার ভিডিওতে যদি তুমি এই কথাগুলো বলে দাও অন্তত 10 জন মানুষ দেখে এটা দেখে একটু সাবধান হতে পারবে, তুমি প্লিজ বলে দিও। তো সব নিয়ে আমি যে কথাটা বলবো, সফলতার কোনো শর্টকাট রাস্তা তো নেই, সাথে জীবনের জন্য ইউটিউবের জন্য কিন্তু জীবন নয়। যখনই যে ডিসিশনটা নেবেন একটু বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন, আর এরকম ফাঁদে তো কখনো পা ফেলবেনই না। যারা অলরেডি এরকম ফাঁদে পা ফেলে দিয়েছেন তারা কিন্তু কিছুদিন পরেই সেই ফলটা ভোগ করতে পারবেন। চ্যানেলের নতুন আপু, পুরাতন আপু যাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত মনিটাইজ হয়নি তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে এই ধরনের অফার কিন্তু আসতেই পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু অবশ্যই নিজের দিক থেকে একেবারে সৎ থাকার চেষ্টা করবেন। এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সততার বিকল্প কিন্তু কিচ্ছু নেই, আপনাকে অবশ্যই নিজের জায়গা থেকে প্রচুর পরিশ্রমিত হতেই হবে, সাথে থাকতে হবে আপনার প্রচুর ধৈর্য, আর সততা তো আছেই। তো আল্লাহ চাইতো একটা পর্যায়ে কিন্তু আপনি সেই ফলটা ভোগ করতে পারবেন। দুপুরের রান্নায় আজকে করেছি শিং মাছের ডিম দিয়ে আলু ভাজি আর আলু পটলের ঝোল। তো আজকে ভিডিও রিলেটেড কথা আসলে কম বলেছি, এটা ছিল বিকালবেলা। আমাদের আম্মা যান 2 দিন ধরে তার ছেলেকে খুব শাসাচ্ছে যে বাবা তুমি আজকে বাসায় আসো, তোমার আজকে খবর আছে, বাবা তুমি আজকে বাসায় আসো, তোমার সঙ্গে আর কথাই বলবো না। তো মেয়ের বাবা মেয়েকে জিজ্ঞেস করেছে যে তুমি এমন কেন বলছো, সে বলছিল তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও না। তো মেয়ের আবদার পূরণ করতে মেয়ের বাবা মেয়ের মাকে আর মেয়েকে নিয়ে এখন রেস্টুরেন্টে যাবে। আমার ননাসের বাসা আমার বাসা থেকে খুব একটা দূরে না। তো এখানে যাওয়ার পর আমরা ওদেরকে ফোন করেছি আসার জন্য, তো ওদের জন্য একটু ওয়েট করছিলাম, আর এইদিকে সাফান হচ্ছে খেলাধুলা করছিল। তো আমার গত ভিডিওতে সাফান তো ব্যথা পেয়েছে সেটা আমি দেখিয়েছিলাম, অনেক আপুরা অনেক দোয়া করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আরেকটা বিষয় হচ্ছে আমার গত ভিডিওর কমেন্ট সেকশন কিন্তু কিছুক্ষণ অফ ছিল, আমার ভালোবাসার আপুরা কিন্তু আমাকে কমিউনিটিতে জানিয়েছিলেন যে আপু কমেন্ট সেকশন অফ আছে, এটা ঠিক করো। তো পরবর্তীতে কমেন্ট সেকশন অফ হয়ে যাওয়ার কারণটা আমি ফাইন্ড আউট করলাম, যে একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমি যে সাফানের ব্যথাটা দেখিয়েছি সেখানে কোনো ব্লার অংশ রাখিনি। এই ধরনের জিনিস যখন ভিডিওতে দেখানো হয় তখন কিন্তু একটু ব্লার করে দিতে হয় অথবা বিপ ইউজ করতে হয়, দুইটার একটাও আমি করিনি, সেই জন্য কমেন্ট সেকশন অফ ছিল। তো যেসব আপুরা আমাকে জানিয়েছিলেন প্রত্যেকের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে অনেক ভালোবাসা তো থাকছেই। এই রেস্টুরেন্টটা আমাদের এখানে একেবারে নতুন হয়েছে, তো খাবারের মান বেশ ভালোই ছিল, আমার কাছে স্যুপটা অনেক বেশি ভালো লেগেছে, সাথে এই প্ল্যাটারগুলো নিয়েছিলাম, আর এই প্ল্যাটারের খাবারগুলো প্রত্যেকটা খাবারই খুব মজার ছিল। এই যে নিজের টাকায় খেয়ে একেবারে বিনা পয়সায় রেস্টুরেন্টের একটা ভালো রিভিউ দিয়ে দিলাম, তো আমাকে কিন্তু তাদের একদিন একটু ফ্রিতে ট্রিট দেওয়া উচিত, তাই না? তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় রাত 10টা 10:30টার মতো বেজে গেছিলো। তো রাতের শহরটা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।